নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কৃপা পেতে যেভাবে সাধারণ কিছু নিয়ম মেনে আমি লক্ষ্মী পুজো করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকালবেলায় চলে এসেছি ছাদে আর দেখছি জবা গাছে অনেকগুলো ফুল ফুটেছে। দেখে বেশ ভালো লাগলো। আজকে জবা দিয়ে মায়ের পুজোটা দিতে পারবো। তুললাম গাছ থেকে কয়েকটা পেয়ারা, ভাবছি জবা ফুল আর এই পেয়ারা দিয়েই আজকে কিন্তু লক্ষ্মী পুজোটা করব। সাথে একটু মিষ্টি আনবো। চলুন নিচে যাই। সকালের এই ছাদ বাগান, সাথে এই যে মনোরম পরিবেশ, সকালের আকাশ, সবটা মিলিয়ে একদম অসাধারণ লাগে জানেন তো। আর এই যে বৃষ্টি কয়েকদিন ধরে, এখন একটু বৃষ্টিটা আর কি কমেছে, সেই ফাঁকেই এসেছি ছাদে, নইলে কখন যে ঝম করে বৃষ্টিটা নামবে আর ছাদে যেতে পারবো না। তারপরে নিচে এসে রোজকার যেটা কাজ সেটা হলো ব্যায়াম করা। অর্ধেকটা ব্যায়াম অবশ্য হয়ে গেছে, লাস্টে এই ব্যায়ামটাই ছিল, এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ব্যায়াম করে তো ক্লান্ত হয়ে গেছি, তাই ওইখানটায় ধরে একটু দাঁড়িয়েছিলাম আর তারপরে চলে এলাম ঘরে বিছানাটা আগে পরিষ্কার করতে। যেহেতু গুরু পূর্ণিমা, ভাবছি সকাল সকাল একদম ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই। অন্যদিন ব্যায়াম করার পর আগে চা, তারপরে সকালে যেগুলো আর কি খাই, তো জিরা জল সমস্ত কিছু খেয়ে নিয়ে ঘরে আসি বিছানা পরিষ্কার করতে। আজ ভাবলাম না, ঘরটা একেবারে পরিষ্কার করে নিই, তারপরে আর কি চাটা খেতে আর কি বসবো। আসলে চা খেতে গেলে না 15-20 মিনিট সময় লাগে। তো চলুন, চলে এসেছি ঘর পরিষ্কার করে এখন রান্নাঘরে। আর এই যে জিরা আর মেথি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু গরম করে নেব, সেটাই কিন্তু খাবো। আজ দেখতে একটু বেশি গরম করে ফেলেছি জানেন তো। বসিয়ে রেখে একটু ঘরে এসেছিলাম আর এই ফাঁকে দেখছি খুবই গরম হয়ে গেছে। আজকে ওটা ঠান্ডা না হলে খেতে পারবো না, একটু উষ্ণ উষ্ণ গরম থাকতেই কিন্তু জিরা জলটা খেতে হয়। চলুন চাটা ঢেলে নিই। সকালের চা খাওয়া শেষ, এখন হচ্ছে ঘরের কাজে লেগে পড়েছি। আর না দুদিন আগে ওই যে হাজব্যান্ডের জন্মদিনে করেছিলাম একটু পোলাও, আর এই হাঁড়িতে রেখেছিলাম, তো এই হাঁড়িটা মেজে উপর করে রেখেছিলাম, জল ঝরে গেছে। আসলে বৃষ্টিতে না তাড়াতাড়ি করে বাসনের জলগুলোও কিন্তু আর কি ঝরে যাচ্ছে না। গরমকাল হলে তাড়াতাড়ি কিন্তু বাসনের জলগুলো ঝরে যায়, আর বৃষ্টিতে না একটা স্যাঁতসেঁতে ভাব, তাড়াতাড়ি কোনো কিছু শুকোতেই চায় না। যাই হোক, এই যে ছোট্ট ক্যাবিনেটটা আমার অনেক মাল রাখার জায়গা জানেন তো। এই যে আমার বিরিয়ানির হাঁড়িটাও এর মধ্যে ঢুকে যায়, সাথে তো মাসকাবারি মালগুলো আছেই, আর টুকিটাকি কিছু আর কি কাচের বাটি এটা ওটা রয়েছে। তো চলুন এবার যাই আর কি। তো এই যে ক্যাবিনেটটা যেহেতু একদম দরজার পাশেই থাকে, রোজ কিন্তু মুছতে হয়, না হলে এতে ধুলো পড়ে যায়। আসলে দেখা যায় না, কিন্তু যদি ভালো করে দেখা যায় তাহলে কিন্তু বোঝা যায় যে আর কি ময়লার একটা আস্তরণ পড়ে গেছে। চলুন এবার ঘর দুয়ারগুলো মুছে নিই। ঘরটা মোছা হয়ে গেছে, এখন এসছি বাইরে আর কি আমার ডাইনিং রুমটা মুছতে। আসলে ডাইনিং রুম আমার খুব একটা বলা হয় না, আমি বলি হল রুম। এই হল রুমটা আপনাদের সাথে একদিন ঘুরিয়ে দেখাবো। তবে হল রুমে আমার কোনো ফার্নিচার নেই তেমন, ওই কয়েকটা আর কি ছোটোখাটো জিনিস রয়েছে, তবে যেটুকু আছে সেটুকুই ভেবেছি একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই ডাইনিং রুমটা অনেকটাই বড়, মোটামুটি বলতে পারেন 4টে রুম একসাথে করলে যতটা বড় হয় ঠিক ততটাই বড়, আর মুছতে গেলেও অনেকটা সময় লাগে। তো এক সাইড এদিক ওদিক করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। ঘর মুছছি আর মনে মনে চিন্তা করছি আজ একটু শাড়ি পরবো। তবে সত্যি কথা বলতে শাড়ি পরতে আমার অনেকটাই সময় লাগে, যেহেতু আমি শাড়ি পরতে অভ্যস্ত নই। আমি বাড়িতে সবসময় নাইটি পরেই থাকি, বা মানে এই নাইটি পরেই আমি আর কি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে আমার কাজগুলো করতেও আর কি মনে হয় কি যেন তাড়াতাড়ি হয়, আর কাপড় পরে আমি একটুও কাজ করতে পারি না। তাই আর কি আজকে ভাবছি যে সব কাজ যখন সকাল সকাল হয়েই যাচ্ছে, আর সকালবেলা একটু নিরামিষও রান্না করেছি, আর যেহেতু পূর্ণিমা, তো মন থেকে আগের থেকেই ঠিক করেছিলাম আজ নিরামিষ রান্না করব। তবে এই নিয়েও একটু মন খারাপ ছিল, কারণ হাজব্যান্ড বলছিল না নিরামিষ রান্না করতে হবে না, তুমি মাছ রান্না করো। আমি বলছিলাম যে না, আমি আজ নিরামিষই রান্না করব। তো এই নিয়ে যাই হোক দুয়াক কথা হলো, পরে আবার মিটে গেল। যাই হোক,
সারাদিন তো ভালোই কাটলো। তো মনে মনে তো মা লক্ষ্মীকে স্মরণ করেই আজকের দিনটা শুরু করেছি যে মা তোমাকে আজকে হয়তো উপোস করতে পারিনি, উপোস করলে হয়তো বেশি ভালো হতো, কিন্তু জানি না কেন আমি ছেলে মেয়ে হওয়ার পর থেকে একদমই উপোস করতে পারি না, না খেয়ে থাকতেই পারি না। আমার কেমন যেন মনে হয় গ্যাস হয়ে যাচ্ছে, মানে খুব একটা অস্থির অস্থির শরীরটা খারাপ করে, এরকম একটা ভাব লাগে। এই জন্য এখন আর কি উপোস করা হয় না, ওই মন থেকে আর কি ঠাকুরকে পুজো দিই, যদি ঠাকুর গ্রহণ করে। তো চলুন, মনে মনে যেটা ভাবছিলাম যে শাড়িটা পরবো, তো ভাবলাম না, মন যখন করেছি চলো একটা পাতলা দেখে সুতির শাড়ি পরি। আসলে আলমারি খুলতেই আর কি দুটো সুতির শাড়ি আমার রাখা ছিল, তো আবার ভাবলাম যে পুজোর ঘরে অনেকটা সময় আর কি আমার লাগবে, পুজোর বাসন টাসনও মাজা হয়নি, তো নতুন কাপড় পরে এই গরমের মধ্যে কাজ করতে আমি হয়তো পারবো না। তাই ভাবলাম যে ঘরে আটপরে শাড়ি তো ছিল নরম, আর কি লাল হলুদের মধ্যে রয়েছে নরম কাপড়, তো ভাবলাম এটাই আর কি পরে নিই। তো কেমন লাগছে আপনারা জানাবেন। বহুদিন পরে শাড়ি পরলাম, জানেন তো শাড়ি আমার একদমই পরা হয় না। চলুন ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে ঢুকতেই আগে থেকেই ভেবেছিলাম পায়ে আলতা পরবো, কিন্তু পরে আর মনে নেই, জানেন তো। তো যাই হোক, কাপড় টাপড় পরা হয়ে গেছে, ঠাকুর ঘরে ঢুকতেই ভাবলাম যা আমি তো আলতাটা পরলাম না, যাই এবার আলতাটা পরে আসি। তো সেই মনে করে আবার চলে এসেছি বাইরে, আর এখন হচ্ছে আলতা পরে নিচ্ছি। আমার হাজব্যান্ড দেখে আবার পাশের থেকে হাসছে, জানেন তো। আসলে কি বলুন তো, পুজো টুজো হলে তখন একটু আলতা পরা হয়, প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরাটা আর কি হয় না, যেটা সত্যি সেটাই বললাম, কাজের চাপে আর হয়ে ওঠে না। যাই হোক চলুন, আমি এই যে আলতা পরছি, আজকের ক্যামেরাম্যান হলো আমার মেয়ে। বলেছিলাম একটু অপর থেকে ভিডিওটা করতে, তো ও একদম নিচু করে করেছে, খুব একটা ভালো হয়নি, তবে যেটুকু যা তুলেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন, আলতা পরা হয়ে গেছে, আজকে অনেক দিন পরে আর কি লাল পেরে এরকম শাড়ি পরেছি, সাথে হচ্ছে আলতা পরেছি। চলুন একদম মা লক্ষ্মীর পুজো করবো কি নিজে মনে মনেই ভাবছি, নিজেই বুঝি আজ লক্ষ্মী সেজে বসে আছি। যাই হোক একটু মজা করলাম, লক্ষ্মী কিনা জানি না, তবে চেষ্টা করি আর কি যেটুকু যা গুছিয়ে করা যায়। প্রত্যেকটা বাড়ির বউরাই চেষ্টা করে যে অন্তত গুছিয়ে গাছিয়ে সমস্ত কাজগুলো পরিপাটিভাবে করতে। চলুন এখন ঠাকুর ঘরে চলে এসেছি, আর হচ্ছে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। জানেন একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি, আমরা যখন ঠাকুর ঘরটা করি, এই যে বেসিনটা আমরা করেছি, দেখে বেশিরভাগ লোকরাই এসে বলেছে এটা কি রান্নাঘর হবে। এখানে যখন আমরা বলেছি যে না রান্নাঘর না, এটা আমরা ঠাকুর ঘর বানাচ্ছি, এ মা ঠাকুর ঘরে আবার বেসিনকেও বানায় নাকি, এ তো রান্নাঘরের মতো দেখাচ্ছে। অনেক লোকের মুখ থেকে এই কথাটি শুনেছি, জানেন তো। তখন না খুব মন খারাপ হতো, এ মা ভুল করলাম নাকি ঠাকুর ঘরে আবার বেসিন করে, তখন এই কথাটা খুব মনে হতো। তবে বেশি দিনকের কথা না, বেশি দিন হয়নি আমার ঠাকুর ঘরটা করা, একদম সদ্য নতুনই বলতে পারেন। এই যে পুজো গেল না, গত 2 থেকে 3 মাস হচ্ছে আমার ঠাকুর ঘর কমপ্লিট হয়েছে। আসলে এখন বুঝতে পারছি যে ঠাকুর ঘরে একটা বেসিন কিংবা ঠাকুর ঘরে একটা যদি কলের জায়গা না করা হয় সত্যি কতটা অসুবিধা হয়। দেখুন বাইরে তো আমরা বাসন মাজি, জামা কাপড় কাচি, সমস্ত কাজই করি, তার মধ্যে ঠাকুরের বাসন কিন্তু আমরা আগে ধুতাম, আর শুধু আমি একা নই, সবাই ধুই। তবে সেটা পরিষ্কার করেই নিয়ে করা হয়, তবুও মনের মধ্যে না একটা খুঁতখুঁতে ভাব কিন্তু থেকেই যায়। আর আমি সত্যি কথা বলতে একটু খুঁতখুঁতে মেয়েই আছি। তো যখন থেকেই আর কি মাথার মধ্যে এসেছে ঠাকুরের জন্য একটা আলাদা রুম করব, তখন থেকেই আর কি আমার মনে মনে প্ল্যান ছিল যে ঠাকুর ঘরে আমি একটা আলাদা কলের জায়গা করব। আর দেখুন ফুল তুলতে এসে আমার ফুলের মধ্যে একটা কি দারুণ প্রজাপতি বসেছিল, দেখে ভীষণ ভালো লাগলো, জানেন তো। আপনারা লক্ষ্য করে দেখবেন। যাই হোক বেসিনের কথাটায় আসি, তো এখন বুঝতে পারি যে ঠাকুর ঘরে বেসিনটা করে আমি কতটা ভালো করেছি। আসলে ঠাকুরের যাবতীয় সমস্ত কাজকর্ম ঠাকুর ঘরেই এখন করে নিতে পারি। আর দেখুন আমার ছাদ বাগানে একটা তুলসী গাছ হয়েছিল, আর এই বর্ষায় তুলসী গাছটা এত সুন্দর হয়েছে, আমি ভাবলাম ঠাকুর ঘর যেহেতু করলাম, সবই আস্তে আস্তে করছি, ঠাকুর ঘরে একটা রাধারানী না থাকলে কি হয় বলো তো।
সরি, ওটা রাধারানী না, আসলে বৃন্দা দেবী। তো এত সুন্দর গাছটা দেখে আমার মন চাইলো যে ছাদে এখানে ওখানে তো তুলসী গাছ আছেই, কিন্তু ঠাকুর ঘরে একটা তুলসী গাছ না থাকলে ঠিক ভালো দেখায় না। সবার ঠাকুর ঘরেই দেখি একটা না একটা তুলসী গাছ রয়েছে। তো আমারও মন থেকে ইচ্ছা হয়েছিল, তাই আর কি তুলসী গাছটা আমি ঠাকুর ঘরে এনেছি। আর যে টবটার মধ্যে রেখেছি এটা কিন্তু একদমই নতুন টব। আর হ্যাঁ, আজকে যেহেতু গুরু পূর্ণিমা, মহাদেবকেও একটু স্নান করে দিচ্ছি জল দিয়ে। আর হচ্ছে আজকে প্রদীপটা আমি জ্বালিয়েছি কিন্তু কিছু উপকরণ দিয়ে, সেটা আর কি আমি তোমাদের সাথে দেখাতে পারিনি। আসলে ঠাকুর ঘরের এই যে ভিডিও করতে আজকে অনেকটা সময় চলে গেছে, পুজো করতেও অনেক সময় চলে গিয়েছিল। যাই হোক, সারাদিনই পূর্ণিমা ছিল, তো বেশ ভালোই হয়েছিল। তো এখন বলি, ঠাকুর ঘরে বিশেষ কিছু কিছু দিন আপনারা আর কি যে প্রদীপ জ্বালাবেন, সেই প্রদীপের মধ্যে লবঙ্গ, এলাচ, সাদা সর্ষে আর হচ্ছে কালো তিল দিয়ে ঠাকুরের প্রদীপ জ্বালাতে পারেন। এতে কিন্তু ঘরের অনেক নেগেটিভিটি দূর হয়। তো চলুন, আমি যখনই আর কি সময় পাই বা বিশেষ বিশেষ দিনে কিন্তু এই প্রদীপটা জ্বালিয়ে থাকি। আর সাথে যদি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে তো আরোই ভালো হয়। আমার ঘরে আজকে ঘিটা ছিল না, তাই আর কি সর্ষের তেলের সাথেই এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমি প্রদীপ জ্বালিয়েছি। আর শেষে হচ্ছে সন্ধেবেলায় আমি কর্পূর জ্বালিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সন্ধেবেলাটা কর্পূর জ্বালানোটা খুবই ভালো, সন্ধেবেলা হোক পূজা করার সময় হোক। তবে পূজা করার সময় কর্পূরটা আমার কাছে ছিল না, আর একটা ছিল সেটা না অনেক দিন ঘরে ছিল তো কেমন যেন হয়ে গেছিলো, ধরছিল না। তাই সন্ধেবেলায় কর্পূর এনে তারপরে পুরো ঘরে কর্পূর আর কি জ্বালিয়ে দিয়েছিলাম। তো চলুন, আমার পুজো দেওয়া শেষ, আরতি করা শেষ। আমার ঠাকুরের ছোট্ট জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখায়। আর বৃন্দা দেবীকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে জানেন তো। যাই হোক, চলুন, ভিডিওটা আজ এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে সামান্য কিছু আয়োজন করেই আজকে আর কি গুরু পূর্ণিমা দিন আমি লক্ষ্মী পুজোটা কমপ্লিট করলাম। কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর বৃন্দা দেবীকে ঠাকুর ঘরে রেখে কেমন হয়েছে সেটাও জানাবেন। চলুন, আজ এতটুকু, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে।